তবে বাংলাদেশের কাছ থেকে এটা আমাদের শেখা উচিত, এত বিপ্লবের পরেও, এত পরিবর্তনের পরেও শান্তিপূর্ণভাবে একটা ভোট করানো যায়। যেটা শেখ হাসিনা পারেননি সেটা তারেক রহমান করে দিয়েছেন। মাত্র 10 দিনের একটা সরকার, তোমাকেও তোমার কাজটা করতে হবে। শেখ হাসিনা হয়তো প্রধানমন্ত্রী হয়েছেন, 14 বছর রাজত্ব করেছেন, কিন্তু তিনি তোমাদের লোক হয়তো হয়ে উঠতে পারেননি। তারেক রহমান বোধহয় সেই জায়গাটা করতে পেরেছেন, আমি তোমাদের লোক। বাংলাদেশে একটিও রক্তপাতবিহীন ভোট এটা আমরা কলকাতায় বা পশ্চিমবঙ্গে দেখিনি। সত্যি এই দিনটার জন্যই বোধহয় ভারত এবং বাংলাদেশের, আমি কোনো কূটনৈতিক আধিকারিকের কথা বলছি না, সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন যে দুদেশের সম্পর্ক ভালো হোক। সেইটা বোধহয় বার্তা দেওয়া গেছে বাংলাদেশের তরফ থেকে। যে বার্তাটা আশা করা গিয়েছিল সম্ভবত বোধহয় গেছে। এখন অনেক পথ বাকি আছে, বিশেষ করে যখন উনি প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিলেন তারপরেই তিনি যে বার্তা দিয়েছেন এবং আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তার প্রেক্ষিতে সবথেকে বড় যেটা দুটো বড় পরিবর্তন, একটা হচ্ছে ভিসা এবং আরেকটা হচ্ছে যেটা আমরা বাঙালিরা, বাঙালি, যেটা সবার আগে বাংলাদেশ বলতে, ঢাকা বলতে বোঝায় কলকাতা। সে ভারত, ঢাকা, কলকাতা বাস পরিষেবা, এই বাস পরিষেবা ছিল কিন্তু কলকাতা ঢাকার হাত ধরে গোটা ভারত বাংলাদেশ সম্পর্কের একটা মৈত্রী। সেই জায়গাটা যেটা একটা বন্ধ হয়ে গিয়ে যাচ্ছিল, সেইটা আবার চালু হচ্ছে, আবার চালু হওয়ার আশা দেখা যাচ্ছে। অর্থাৎ খুব খুব আমি ভুল না বললে আজকাল 2-1 দিনের মধ্যেই এটা চালু হবে। এই বাসটা কিন্তু এটা দৈনিক একটা বিপুল মানুষ যেতেন, যে খুব অল্প খরচে দুদেশের মধ্যে যাতায়াত করতে পারতেন। এইটা যখন বাংলাদেশ সরকার সহযোগিতা করছেন এবং ভারত সরকারও হাত বাড়িয়ে দিয়েছেন, খুব অবশ্যই 7-10 দিনের মধ্যে একটা সরকার সবে গঠিত হয়েছে, এত বড় বিপ্লবের পরে একটা সরকার গঠিত হয়েছে, একটা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ এইটা। এবং বাংলাদেশের তরফ থেকেও ভিসা নীতি সরলীকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গার ভিসা কেন্দ্র খুলছে বাংলাদেশে, ভারতের থেকেও আস্তে আস্তে পদক্ষেপ হচ্ছে, অবশ্যই ভালো। অবশ্যই এরপরে তো বিদেশ নীতির অন্যান্য ভাবগুলো রয়েছে, অনেক পথ চলা বাকি আছে এখনো। যখন তারেক রহমান ক্ষমতায় এলেন বা ক্ষমতায় আসার ভোট প্রচার চলছে, তখন কিন্তু উনি বলে দিয়েছিলেন যে যদি আওয়ামী লীগের মতন, একটা রাজনৈতিক দলের মতন লড়াই করতে চান, ফিরতে চান, স্বাগত। উনি যে কোনো স্বৈরতান্ত্রিক পদক্ষেপে বিশ্বাসী নন বা স্বৈরতন্ত্র বাংলাদেশ চালাবেন না, সেটা কিন্তু উনি স্পষ্ট করে দিয়েছিলেন। সেদিক থেকে যদি আওয়ামী লীগের নেতৃত্বরা চায়, সে বার্তা খোলাই ছিল এবং তাদের কার্যকলাপ যে একদম বাংলাদেশে বন্ধ হয়ে গেছে তা তো নয়। গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় বারবার দেখেছি তারা পদযাত্রা করেছেন, শোভাযাত্রা করেছেন, মিছিল করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, ওনাদের মতন ওনার ক্ষমতায় বলতে পেরেছেন। আর গেল শেখ হাসিনার কথা। শেখ হাসিনা যখন ভারতে রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন, সোশ্যাল মিডিয়া তো আমরা কেউ বন্ধ করতে পারি না, ভারত সরকারও পারে না, কেন্দ্রীয় সরকারও পারে না, বিদেশের কোনো ক্ষমতাবান রাষ্ট্রও পারে না, যে কেউ নিজের মতন বলতে পারে। সেই কাজটা উনি করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে সেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশ সরকার দেখছেন। সেটা যদি উনি নির্দোষ প্রমাণিত হন, উনি ফিরে যাবেন। আর যদি বাংলাদেশের মানুষ যদি ওনাকে গ্রহণ করে, সেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে, সেটা তাদের ব্যাপার। সে বিষয়ে আমাদের মনে হয় না ঢোকা উচিত হবে বলে। তবে তারেক রহমান ক্ষমতায় আসার পর যেটা বারবার বুঝিয়েছেন, বাংলাদেশের জন্য কাজ, বাংলাদেশের জন্য করবেন, সেই কাজটাই হয়তো আমরাও আশা করি, ভারতীয় নাগরিক হিসেবে আশা করি সেই কাজটাই উনি করবেন। এবং সেখানে সব দলমত নির্বিশেষে সবাই সমানভাবে থাকবেন। এবং সবথেকে বড় কথা, উনি ক্ষমতায় আসার পর এই প্রথম বোধহয় 21শে ফেব্রুয়ারি জামাত, যারা সবথেকে বেশি ভাষা আন্দোলনের বিরোধী ছিল, তাদের জামাতের প্রধান আমির গিয়ে কিন্তু বাধ্য হয়েছেন শহীদদের সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে। অর্থাৎ উনি ক্ষমতায় এসে বুঝিয়ে দিয়েছেন যেটা শেখ হাসিনা পারেননি সেটা তারেক রহমান করে দিয়েছেন। মাত্র 10 দিনের একটা সরকার, তোমাকেও তোমার কাজটা করতে হবে। এই যে ইতিবাচক পদক্ষেপ, সবার জন্য আগে বাংলাদেশ, এটা বোধহয় গত 14 বছরে অভাব ছিল। আমার যদি খুব ভুল না হয়, আজ থেকে মাস 2 আগে যখন তারেক রহমান ফিরলেন, তখন আমরাই প্রথম আলোচনা করেছিলাম, প্রথম কলকাতার মাধ্যমে দর্শকদের সামনে প্রথম আলোচনা করে তুলে ধরেছিলাম আমরা, যে এই তারেক রহমানকে গোটা বিশ্ব দেখেনি। যে তারেক রহমানকে ব্রিটেনের বাড়িতে বিড়াল আদর করতে দেখা গিয়েছিল, সেই তারেক রহমান কিন্তু একটা ছায়া ছিল। যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দিয়ে তাকে যে মানুষ দেখেছেন, সেই তারেক রহমানকে বাংলাদেশের মানুষ ভাবেননি, জামাত ভাবেনি, আওয়ামী লীগ ভাবেনি,
ভারতের মানুষ ভাবেননি যে এইরকম কেউ জনভাবে ফিরে আসতে পারেন। সত্যি বোধহয় এটাকে বলে ফিরে আসা। আমি তোমাদের লোক, এইটা খুব সহজেই বোধহয় তিনি তুলে ধরতে পেরেছিলেন। এই জিনিসটা যদি আমরা একটু অন্যভাবে বিচার করি, আমরা যদি কলকাতায় যেহেতু থাকি, পশ্চিমবঙ্গে যেহেতু থাকি, সেই পশ্চিমবঙ্গে যিনি এখন মুখ্যমন্ত্রী, সেই মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা করা যেতে পারে। মমতা ব্যানার্জি বোধহয় প্রথম দেখাতে পেরেছিলেন আমি তোমাদের লোক। তার যে জনপ্রিয়তা, তিনি হেঁটে যাচ্ছেন, লাখো লাখো মানুষ তার পেছনে হাঁটছেন, এই জায়গাটা বোধহয় বাংলাদেশে অনেক দিন ছিল না। শেখ হাসিনা হয়তো প্রধানমন্ত্রী হয়েছেন, 14 বছর রাজত্ব করেছেন, তার বিশাল জনপ্রিয়তা হয়তো আওয়ামী লীগের মধ্যে ছিল, কিন্তু তিনি তোমাদের লোক হয়তো হয়ে উঠতে পারেননি। তার যদি হতেন তাহলে বোধহয় 2024-এর জুলাইটা দেখতে হতো না, এইবার চলে আসতে বা পালিয়ে আসতে হতো না। তারেক রহমান বোধহয় সেই জায়গাটা করতে পেরেছেন, আমি তোমাদের লোক। অনেক পথ চলা বাকি, এখনই বলা কিছু উচিত নয়, মাত্র 10 দিনের একটি সরকার। এই তোমাদের লোক বিষয়টা প্রধানমন্ত্রীর হাতে যখন কালকের অনুষ্ঠানে দেখা গিয়েছে, সেরা সাংবাদিক গোলাপ ফুল তুলে দিচ্ছেন, উনি হাসতে হাসতে মানে সাদরে গ্রহণ করছেন, এবং একটা আতিথেয়তা রয়েছে দুজনের কথাবার্তা। এই দৃশ্যটা বোধহয় অভাব ছিল বাংলাদেশে। একটা প্রধানমন্ত্রীর উচ্চ শ্রেণী, অন্যরা নিচু শ্রেণী বা আলাদা দূরত্ব, এই একটা দূরত্বটা বোধহয় উনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান মেটাতে শুরু করেছেন। আবারও বলছি, অনেক পথ চলা বাকি, মাত্র 10 দিনের সরকার, আশা তো করতেই হয়। বোধহয় মর্নিং সোজ দ্য ডে, এটা হয়তো আগে পাওয়া উচিত ছিল, বা পাওয়া উচিত ছিল, কিন্তু কোনো কারণে হয়নি। এই যে বললাম তোমাদের লোক, আমি তোমাদের লোক, যে জায়গাটা এতদিন শূন্যতা ছিল, যেটার জন্য বিপ্লব, যেটার জন্যই পরিবর্তন, মানুষ বলবেন ঠিক হয়েছে না ভুল হয়েছে, সেটা তো সময় বলা যায়, এখন বলা ঠিক নয়। কিন্তু এইভাবে যে দেখিয়েছেন, এইভাবে সম্মান দিয়েছেন, এটা বোধহয় একটু আগে হলেই ভালো হতো। হয়নি, ঠিক আছে, বিএনপির হাত ধরে এসছে, বা ভালো ভালো তারেক রহমানের হাত ধরে এসছে। দেখুন, এখানে সবথেকে মজার কথা বলি, আমাদের কলকাতা থেকে বেশ কয়েকজন সাংবাদিক বাংলাদেশে ভোট কভার করতে গিয়েছিলেন। তারা এসে তাদের মুখ থেকে শোনা, তারা গল্প করছেন যে এরকম ভোট যেভাবে বাংলাদেশে একটিও রক্তপাতবিহীন ভোট, এটা আমরা কলকাতায় বা পশ্চিমবঙ্গে দেখিনি। হ্যাঁ, দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কথাটা বারবার বলা হয়ে থাকে, মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে যে ভোটের ক্ষেত্রে হিংসা। এটা বাম আমলেও ঘটেছে, বহু মৃত্যু ঘটেছে। পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বোধহয় গত 15-16 বছরে রক্তটা কিছুটা হলেও কমেছে। এর আগে ইতিহাস ধরলে তো সেটা থাকবেই রয়েছে। ভালো আমরা আশা করতে পারি, ভালো আশা করা উচিত, তবে বাংলাদেশের কাছ থেকে এটা আমাদের শেখা উচিত। এত বিপ্লবের পরেও, এত পরিবর্তনের পরেও শান্তিপূর্ণভাবে একটা ভোট করানো যায়, কারুর মৃত্যু ছাড়া রক্তপাতবিহীনভাবে ভোট করানো যায়, এটা শেখার মতন। আশা করি আমাদের পশ্চিমবঙ্গের যারা রাজনৈতিক দল আছেন, সব পক্ষই, কোনো নির্দিষ্ট পক্ষ নয়, সব পক্ষই এটা থেকে শিখে নিশ্চয়ই ভালো কিছু করবেন।